আচ্ছা, তাহলে এবার চলো আমরা হচ্ছে E2 অপসারণ বিক্রিয়াটা স্টার্ট করি। আচ্ছা, তাহলে প্রথম কথা, ওই যে E1 এর সাথে আমরা একটু পার্থক্য করে করে পড়ি। ওই জায়গায় দুর্বল নিউক্লিওফাইল ছিল, আর এই জায়গায় কেমন নিউক্লিওফাইল আসবে? সবল নিউক্লিওফাইল। আচ্ছা, আর E2 বিক্রিয়াটা এটা এক ধাপে হবে, যেহেতু সবল নিউক্লিওফাইল এটা খুব তাড়াতাড়ি কাজ করবে, এটা এক ধাপে হয়ে যাবে। আর এক ধাপেই যে বিক্রিয়া হয় সেটাকে সরল বিক্রিয়া বলে। ঠিক আছে, যে বিক্রিয়াটা এক ধাপে হয় সেটা আসলে সরল বিক্রিয়া। আচ্ছা, তোমাদের কি E1 এর ফুল ফর্মটা বলছিলাম, এটা এই যে E2 এর ফুল ফর্মটা বলতেছি, এটা হচ্ছে এলিমিনেশন বাই মলিকুলার। আচ্ছা, এটা তোমাদের বলি না এই কারণে যে তোমাদের হয়তো অনেকের আণবিকত্ব নিয়ে ধারণা নাই। আচ্ছা ঠিক আছে, এটা এখানে বুঝাই দিব। ঠিক আছে, এলিমিনেশন বাই মলিকুলার, এলিমিনেশন বাই মলিকুলার। ঠিক আছে, আর E1 ছিল এলিমিনেশন ইউনিমলিকুলার। এটা আসলে কি বোঝায়? এই যে এটা আসলে মলিকুলারিটি থেকে আসছে। বাই মলিকুলার মানে হচ্ছে দ্বি আণবিক, মানে এটার আণবিকত্ব 2, দ্বি আণবিক বা এটার এই বিক্রিয়ার আণবিকত্ব হচ্ছে 2। আচ্ছা, সেটা কেমনে বলতেছি পরে। আচ্ছা, E2 তে আর কি আছে এই জায়গায় আমাদের? হ্যাঁ, এটা উচ্চ তাপমাত্রায় হবে, এটা E1 এর সাথে এটার সিমিলারিটি, এটা উচ্চ তাপমাত্রায় হবে। তাহলে এই তো মোটামুটি। আরেকটা কথা হচ্ছে যে বিক্রিয়া মধ্যক, আগের বার ছিল কার্বোক্যাটায়ন, বাট এইবার বিক্রিয়া মধ্যক হিসাবে তৈরি হবে তোমার অস্থায়ী জটিল অবস্থা বা ট্রানজিশন স্টেট। অস্থায়ী জটিল অবস্থা বলতে পারো, বা ইংলিশে বলে এটাকে ট্রানজিশন স্টেট। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা কোনো একটা অ্যালকাইল হ্যালাইডের E2 বিক্রিয়া দেখি এবার। আচ্ছা, তোমাদের আচ্ছা আরেকটা কথা বলি নাই, ক্রোমের কথা বলি নাই। এটা হচ্ছে, এটাও এখানে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1। তোমাদের অনেক বইয়ে হয়তো এটা ভুল লিখছে নাকি আমার জানা নাই, অনেক বইয়ে মনে হয় এখানে 1 2 3 লিখছে। না, কখনোই না। E2 বিক্রিয়ার ক্ষেত্রেও অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ার হারের ক্রম হচ্ছে সবার আগে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 2, তারপরে 1, তারপরে হচ্ছে মিথাইল হ্যালাইড। E1 আর E2 তে এটা সেম। আবারও বলতেছি, E1 E2 তে এই ক্রমটা কিন্তু সেম, কিন্তু SN1 SN2 তে এই ক্রমটা আলাদা। SN1 এ হচ্ছে 3 2 1, কিন্তু SN2 তে হচ্ছে 1 2 3। ঠিক আছে, আমরা যেহেতু ওটা পড়তেছি না ওটা বাদ দিলাম। আচ্ছা, আসো এবার ধরো আমরা যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, CH3CH2X। আচ্ছা, এইবার দেখো এই জায়গায় আমাদের সবল নিউক্লিওফাইল ইউজ করা লাগবে। আচ্ছা, কথা হলো কারা সবল নিউক্লিওফাইল? মনে রাখবা, যেই নিউক্লিওফাইলগুলোর উপরে নেগেটিভ চার্জ আছে তারাই সবল নিউক্লিওফাইল কারা? যে কোনো একটা তুমি যৌগ লিখে তার উপরে নেগেটিভ চার্জ দাও, যৌগ না তো একটা মূলক লিখে নেগেটিভ চার্জ দাও। এই যে OH মাইনাস, এটা সবল নিউক্লিওফাইল, কারণ উপরে নেগেটিভ আছে। OCH3 বা OR মাইনাস, সবল নিউক্লিওফাইল। ধরো বললাম SH মাইনাস, হ্যাঁ সবল। তারপরে বললাম ধরো ও দিয়ে আরেকটা বলা যায় OPH মাইনাস, সবল নিউক্লিওফাইল। ঠিক আছে, এরকম যার উপরেই দিবা, ধরো এখানে দিলাম SPH মাইনাস, হ্যাঁ হবে। NH2 মাইনাস, তারপরে CN মাইনাস, সবাই সবল নিউক্লিওফাইল, কারণ কি? এগুলোর উপরে নেগেটিভ চার্জ আছে। আচ্ছা, এখন এরকম একটা সবল নিউক্লিওফাইল আমরা এখানে ইউজ করব, কিন্তু কথা হলো এগুলোকে তো ডিরেক্ট পাওয়া যায় না। এদের কি নেওয়া লাগবে? সোডিয়াম বা পটাশিয়াম লবণ নেওয়া লাগবে। কারণ একটা নেগেটিভ জিনিসকে তুমি তো প্রকৃতিতে ডিরেক্ট পাবা না, হয়তো কারোর সাথে কোনো যুক্ত অবস্থায় থাকবে। এই জন্য আমরা কি করব? হ্যাঁ, ধরো আমরা এটা দিয়ে তোমাদের এক্সাম্পল দেখানো আছে, আমরা ওই জিনিসের পটাশিয়াম বা সোডিয়াম লবণ নিলাম, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার আসো তোমাদের দ্রাবকের কথাটা তো বলি নাই। আচ্ছা, ওটা বাদ দিই, আগে দেখো উচ্চ তাপমাত্রা। আর আরেকটা ব্যাপার এখানে আসলে ছিল, E2 বিক্রিয়ায় দ্রাবক হিসেবে ইউজ করা হয় দুইটা জিনিস, হয় অ্যাসিটন অনেক সময় ইউজ করা হয়, বা 2 কার্বনের বেশি অ্যালকোহল। তাহলে কি বললাম? E2 বিক্রিয়ায় দ্রাবক হিসেবে ইউজ করা হয় CH3COCH3 মানে প্রোপানন বা অ্যাসিটন, অথবা 2 কার্বনের বেশি অ্যালকোহল। কেন এগুলো ইউজ করা হয়? কারণ এই দ্রাবকগুলোই হচ্ছে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক। পোলার আমরা বাংলাতে লিখতেছি পোলার অপ্রোটিক দ্রাবক। এটা মানে আবার কি? পোলার অপ্রোটিক দ্রাবক মানে কি? আচ্ছা, এই যে একটা টার্ম শিখাইতে গেলে আরেকটা টার্ম চলে আসতেছে। আচ্ছা, শিখে রাখো, সমস্যা নাই। পোলার দ্রাবক তো বোঝো, যে যেই দ্রাবকের মাঝে একটা পজিটিভ আর একটা নেগেটিভ প্রান্ত থাকবে। যেমন পানি একটা পোলার দ্রাবক। এই যে পানি একটা পোলার দ্রাবক, কারণ অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ আর হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ। কেন পজিটিভ নেগেটিভ? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। আচ্ছা, এটা একটা পোলার দ্রাবক, কিন্তু এটা পোলার প্রোটিক দ্রাবক, কারণ
পজিটিভ প্রান্তটা হচ্ছে হাইড্রোজেন। এই প্রোটিক ব্যাপারটা আসলে প্রোটন থেকে আসছে। যদি কোনো একটা পোলার দ্রাবকে পজিটিভ প্রান্তটা হাইড্রোজেনে থাকে, পজিটিভ অংশটা যদি হাইড্রোজেন হয়, তখন সেটা হচ্ছে পোলার প্রোটিক। কিন্তু এই যে অ্যাসিটনের দিকে এবার তাকাও, অ্যাসিটন হচ্ছে CH3COCH3। এই জায়গায় পজিটিভ নেগেটিভ কোনটা? এই কার্বনটা ডেল্টা পজিটিভ হয়, এই অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ হয়, ঠিক আছে, তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের জন্য। তাহলে এইবার কি আর পজিটিভ অংশটা হাইড্রোজেন না, এবার কি কার্বন। এই জন্য এটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক বা পোলার অপ্রোটিক, ঠিক আছে। আর এটা কি পোলার প্রোটিক। তো E2 বিক্রিয়ার ক্ষেত্রে এই পোলার অ্যাপ্রোটিক টাইপের দ্রাবকগুলো ইউজ করা হয়, ঠিক আছে। আর E1 এর ক্ষেত্রে ওই যে পানি, মিথানল, ইথানল এগুলো আসলে ছিল পোলার প্রোটিক দ্রাবক। E1 এর ক্ষেত্রে ইউজ করা হয় পোলার প্রোটিক দ্রাবক। তোমরা চাইলে একটু E1 ওটা লিখে নিতে পারো যে E1 এ পোলার প্রোটিক দ্রাবক আর E2 তে কি হচ্ছে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক। আচ্ছা, পোলার অ্যাপ্রোটিক আরও একটা জিনিস আছে, 2 কার্বনের বেশি অ্যালকোহল। আচ্ছা, 2 কার্বনের বেশি অ্যালকোহল এটা কিভাবে? দেখো, আমরা যদি একটা অ্যালকোহলে কার্বন চেইনটা অনেক বড় নিই, ঠিক আছে, কার্বন চেইনটা ধরো বিশাল বড় নিয়ে নিছি, তখন কি হয় যে এই পুরো চেইনটার যে প্লাস আই ইফেক্ট, আমরা জানি যে অ্যালকাইল মূলকগুলো কিন্তু মানে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেয়, প্লাস আই ইফেক্ট দেয়, মানে নিজের দিক থেকে ইলেকট্রন অন্যর দিকে ঠেলে দেয়, ইলেকট্রন বিকর্ষণ করে। তাহলে এই পুরো জিনিসটা যদি ইলেকট্রন বিকর্ষণ করে, প্লাস আই ইফেক্টটা অনেক বেশি হয়, ঠিক আছে। বিকর্ষণ করে এই অক্সিজেনকে ডেল্টা নেগেটিভ বানায় দেয়, আর এই পুরো জিনিসটা হয়ে যায় ডেল্টা পজিটিভ। তাহলে দেখো, এই জায়গাতেও কিন্তু পজিটিভ প্রান্তটা আর হাইড্রোজেন থাকলো না, পজিটিভ প্রান্তটা কি হয়ে গেছে? কার্বন। তো এই জন্য এটাও কি করে আমাদের, হ্যাঁ, এটাও আসলে বলতে গেলে ওই যে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক। তো এই জন্য তোমরা অনেক সময় দেখবা এখানে দ্রাবক হিসেবে অ্যালকোহল নেয়। কেমনে নেয়? এই যে দেখো, এই পটাশিয়াম হাইড্রোক্সাইড এই জায়গায় লিখে রাখে ALC, তার মানে কি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড নিছে। অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে লিখে রাখে ALC, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। তো তোমরা চাইলে ALCও নিতে পারো বা এখানে অ্যাসিটোন নিতে পারো, দ্রাবক হিসেবে অ্যাসিটোন নিতে পারো, তোমাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই। অথবা এই যে ব্র্যাকেটের মধ্যে এখানে লিখে দিতে পারো অ্যাসিটোন, তাও চলবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই গেল আমাদের সব কথাবার্তা। এখন আর আমাদের আরেকটা জিনিস ছোট করে বলি যে E2 বিক্রিয়ায় যেহেতু ট্রানজিশন স্টেট তৈরি হয়, এখানে কোনো ঝামেলাই নাই। হ্যালোজেনটা যেই কার্বনে যুক্ত থাকবে ওইটা হচ্ছে আলফা কার্বন, আর তার পাশের কার্বনটা হচ্ছে বিটা কার্বন। হ্যালোজেনটা যেই কার্বনে যুক্ত ওইটা আলফা, তার পাশের কার্বনটা হচ্ছে বিটা, সরি এখানে CH3 হবে। আচ্ছা, আরেকটা হাইড্রোজেন আমরা নিচে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এক লাইনে বিক্রিয়া দেখো, আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে, এই যে এইটুকু অংশ চলে যাবে। তাহলে এই কার্বনের এক হাত ফাঁকা, এই কার্বনের এক হাত ফাঁকা, এই দুইটা মিলে একটা ডাবল বন্ড। আর এই যে হ্যালোজেনটা অপসারিত হইল, এখানে এই সত্যি বলতে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড আবার বিয়োজিত হয়, পটাশিয়াম আয়ন আর OH মাইনাস আয়ন বানায়। এই হ্যালাইড আয়নটা পটাশিয়ামের সাথে মিলে পটাশিয়াম হ্যালাইড বানাবে, আর এই OHটা হাইড্রোজেনের সাথে মিলে এক অণু পানি বানাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের E2 রিয়াকশন। আমি আরেকবার ছোট করে বলতেছি, আলফা কার্বন থেকে হ্যালোজেন আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে, এই দুইটা মিলে চলে যাবে কার্বন কার্বন দ্বিবন্ধন, হ্যালোজেনটা পটাশিয়ামের সাথে মিলে পটাশিয়াম হ্যালাইড, আর এইচটা OH-এর সাথে মিলে এক অণু পানি, এক লাইনে বিক্রিয়া শেষ। আচ্ছা, চলো এবার আমরা E2 অপসারণ বিক্রিয়ার কয়েকটা এক্সাম্পল দেখি। আচ্ছা দেখো, এই যে আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড দিয়ে বলছে যে এখানে E2 অপসারণ বিক্রিয়া করে দেখাও। E2 অপসারণ বিক্রিয়া যদি নাও বলা থাকে, তুমি কিন্তু দেখে বুঝতে পারতেছো, এই যে উচ্চ তাপমাত্রা আছে, আবার এই জায়গায় কি আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে সবল নিউক্লিওফাইল আছে, আবার সাথে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক আছে। তার মানে অবভিয়াসলি কি হচ্ছে, এটা E2 রিয়াকশন। তাহলে E2 রিয়াকশনে জাস্ট কিছুই না, আলফা কার্বন থেকে হ্যালোজেন, বিটা কার্বন থেকে হাইড্রোজেন। তাহলে এই যে ক্লোরিনটা যেই কার্বনে যুক্ত ওইটা আলফা, আর এর সাথে সরাসরি যুক্ত কার্বনগুলো কি হচ্ছে, বিটা। হ্যাঁ, সরাসরি যুক্ত কার্বনগুলো বিটা। তাহলে আমরা কি করব, আলফা কার্বন থেকে এই যে হ্যালোজেন নাই করব, আর যে কোনো একটা বিটা কার্বন, কিন্তু কথা হচ্ছে কোন বিটা কার্বন, ওই যে সাইজেফের নিয়ম। আবার এই বিটা কার্বনে হাইড্রোজেন আছে 2টা, আর এই বিটা কার্বনে হাইড্রোজেন আছে 3টা, ঠিক আছে, এখানে 2টা আর এখানে 3টা। তাহলে সাইজেফ কি বলে গেছে যে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে ওখান থেকে অপসারণ করব। আমরা তো জানি যে আসলে এটা হাইপার কনজুগেশন থেকে আসছে। তাহলে আমরা এখান থেকে হাইড্রোজেন আর এই Cl যদি নাই করি, তাহলে CH3 CH ডাবল বন্ড CH, আর এদিকে একটা CH3 ছিল, তাই তো। এইটা হবে আমাদের সাইজেফ প্রোডাক্ট বা মেজর প্রোডাক্ট। তুমি চাইলে হফম্যান প্রোডাক্টটাও লিখতে পারো, যে যেই কার্বনে হ্যালোজেন, হ্যাঁ আলফা কার্বন থেকে হ্যালোজেন, আর যেই বিটা কার্বনে হাইড্রোজেন বেশি আছে ওখান থেকে যদি অপসারণ করে দাও, তাহলে CH2, এখানে ডাবল বন্ড হচ্ছে CH, হ্যাঁ CH2, হ্যাঁ সাথে হবে আমাদের, হ্যাঁ সাইড প্রোডাক্ট অবভিয়াসলি লেখা লাগবে, একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড KCl, আর একটা হচ্ছে পানি, ঠিক আছে। এইটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট, এটা মেজর, এইটা মাইনর, ঠিক আছে। তাহলে E2 অপসারণ বিক্রিয়াটা আসলে সহজ অনেক, এখানে যেহেতু কার্বোকার্বনের শিফটিং নাই, অনেক সহজ।
ধরো আমি যদি আর একটা এক্সাম্পল দিই, ধরো একটা স্কেলেটন ফর্মুলায় এক্সাম্পল দিলাম, ধরো বললাম যে Cl এই জায়গায় আছে। হ্যাঁ, এই জিনিসটার আমরা ধরো এটার E1ও করবো E2ও করবো, চলো দুইটাই করে দেখি পাশাপাশি একদম। ধরো প্রথমে বললো যে ওই যে পানি সাথে উচ্চ তাপমাত্রা, তার মানে এটা হচ্ছে E1। আর আরেকবার বললো পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় সাথে উচ্চ তাপমাত্রা, তার মানে এটা হচ্ছে E2। ঠিক আছে, তাহলে এই এক্সাম্পলটা চলো আমরা করে দেখি। আগে E1 করি চলো। আচ্ছা E1 আচ্ছা আগে চলো যে সহজটা না হয় করি, আগে E2 করি আমরা, নিচেরটা যেহেতু E2 তাহলে আগে সহজটা করি। একদম সহজ, এই যে আমাদের ক্লোরিনটা যেই কার্বনে যুক্ত ওইটা হচ্ছে আলফা কার্বন, তার সাথে সরাসরি যুক্ত দুইটা আছে বিটা কার্বন, এই যে একটা বিটা, আবার এর সাথে সরাসরি যুক্ত এই যে আরও একটা বিটা। তাহলে কোন বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে, আমরা শুধু মেজর প্রোডাক্টটা লিখবো। তাহলে কোন বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে, হ্যাঁ এখানে আছে দুইটা হাইড্রোজেন আর এখানে আছে একটা হাইড্রোজেন, তার মানে অবভিয়াসলি এদের মাঝে একটা ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে এই যে ক্লোরিন তো চলে গেল, এই যে এদের মাঝে একটা ডাবল বন্ড, উপরে এই যে নিচে, ঠিক আছে, এই যে ক্লোরিন আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল। আর হচ্ছে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে মেইন প্রোডাক্ট বা সাইজেফ প্রোডাক্ট। আর ওই যে আমাদের পটাশিয়াম হ্যালাইড সাথে পানিতে হয়, সরি পটাশিয়াম দিই নাই তো, এখানে সোডিয়াম নিছি আমরা, তাহলে হবে সোডিয়াম ক্লোরাইড সাথে পানি। আচ্ছা এবার আসো আমরা উপরেরটায় যাই, E1-এ যাই। আচ্ছা এটা E1 রিয়াকশন। হ্যাঁ E1 রিয়াকশনের নিয়মটা একটু আলাদা ছিল, আমাদের একটু ধাপে ধাপে আগাইতে হয়। যে প্রথম ধাপে কি করা লাগে, একটু আমরা এখানে ধাপগুলো লিখলাম। যে প্রথম ধাপে এখান থেকে একটা হ্যালোজেন অপসারিত হয়, এই কার্বনে একটা পজিটিভ চার্জ আসে, তাহলে এই যে আমাদের পজিটিভ চার্জ, এটা একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। এরপরে আমাদের দেখা লাগবে কার্বোক্যাটায়নের শিফটিং, তাই তো। তাহলে যেই কার্বনে পজিটিভ চার্জ ওটা 2 ডিগ্রি, তার পাশের কার্বনটাই দেখতে পারতেছি 3 ডিগ্রি, তার মানে অবভিয়াসলি এখানে শিফটিং হবে। কিন্তু কি শিফট হবে, হ্যাঁ বেশি ডিগ্রির কার্বনের দিকে তাকাও, এই যে মিথাইল আছে, এই যে আবার মিথাইল আছে, আবার এখানে একটা হাইড্রোজেন আছে, তাই তো। তাহলে কি শিফট হবে, অবভিয়াসলি হাইড্রাইড শিফট হবে, 1,2 হাইড্রাইড শিফট। তাহলে আমরা এই যে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে এসে এই যে এই কার্বনে লাগাই দিই, তাহলে পজিটিভ চার্জটা নাই হয়ে গেল, আর বেশি ডিগ্রির কার্বনে এবার পজিটিভ চার্জ চলে আসলো। হ্যাঁ এরপরে আমরা কি দেখব, যে যেই কার্বনে পজিটিভ চার্জ ওটা হচ্ছে আলফা কার্বন, আর তার সাথে সরাসরি যুক্তগুলো হচ্ছে বিটা কার্বন, এই যে বিটা কার্বন। তাহলে কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করব, যেখানে কম আছে, এই যেগুলোতে দেখো 3টা করে আছে হাইড্রোজেন, আর এটাতে আছে 2টা হাইড্রোজেন, তাহলে এদের মাঝে কি হচ্ছে একটা ডাবল বন্ড হয়ে যাবে, ঠিক আছে, এদের মাঝে একটা ডাবল বন্ড। তাহলে আমরা মেইন প্রোডাক্টটা লিখি এই জায়গায়, যে এরকম এই যে এই দুইটার মাঝে একটা যদি ডাবল বন্ড দিই তাহলে এই, তাই তো এখানে আর এই জায়গায় এই। আচ্ছা আচ্ছা এই জায়গায় দেখতে পারতেছো যে হ্যাঁ এটা সাইজে, আচ্ছা সাথে আমরা সাইড প্রোডাক্ট হবে এখানে হাইড্রোজেন ক্লোরাইড। এখানে দেখতে পারতেছো E1 আর E2-তে দুইটা প্রোডাক্ট সেম আসতেছে, কিন্তু সব সময় সেম আসবে না, ঠিক আছে। এই জায়গায় তুমি হয়তো বলবা যে আমরা এত কাহিনী করে করলাম তো কি হচ্ছে, আমরা তো ওই যে প্রথম লাইনেই করে দিতে পারতাম, আলফা কার্বন থেকে হ্যালোজেন, বিটা কার্বন থেকে হাইড্রোজেন। না, এরকম এক্সাম্পল কিন্তু দিছি, সবসময় এটা মিলবে না। এই জায়গায় মিলে গেছে, হ্যাঁ ভালো, কিন্তু সবসময় এটা মিলবে না। তো এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট যে কি হচ্ছে, যে E1টা একটু ধাপে ধাপে করবা, আর E2টা তোমরা কি একবারে করে দিবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের অ্যালকাইল হ্যালাইডের অপসারণ। তোমাদের E2 বিক্রিয়ার মেকানিজমটা আমি অ্যাভয়েড করে গেলাম একটু, তোমরা বই থেকে চাইলে দেখে নিও। আর যদি কখনো এরকম হয় যে সুযোগ আছে, মেকানিজম পড়ানোর সুযোগগুলো যদি পাই আর কি, এই যে অ্যালকাইন সব শেষ করার পরে আমরা তারপরে কয়েকটা একদম মানে বেছে বেছে কয়েকটা বিক্রিয়ার মেকানিজম একদম ধরে ধরে পড়বো, যেমন SN1, SN2, E1, E2, তারপরে ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন, ঠিক আছে, ওটার মেকানিজম কিছুটা দেখাইছি এর আগে অবশ্য। তারপরে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এই মেকানিজমগুলো ধরে ধরে আমরা দেখবো আর কি যদি সময় পাই। আচ্ছা একটা কথা আমি মিস করে গেছি, ওই যে বলছিলাম এখানে লিখে রাখছিলাম যে অধিক প্রতিস্থাপিত অ্যালকিন, কিভাবে অধিক প্রতিস্থাপিত অ্যালকিন বেশি তৈরি হয়, যে এটা কম প্রতিস্থাপিত, এটা বেশি প্রতিস্থাপিত ছিল। তো এখন এদিকে তাকাও, আমরা একটা কাজ করি, এই যে E2 রিয়াকশন লিখলাম না, এই E2 রিয়াকশনের এই জায়গায় হফম্যান প্রোডাক্টটা একটু লিখি, ঠিক আছে। দেখো আমরা হফম্যানটা একটু লিখি, তাহলে কি হচ্ছে যে আমাদের এই যে এটা হচ্ছে আলফা কার্বন, ক্লোরিনটা যুক্ত আছে, এই যে এটা একটা বিটা, এটা একটা বিটা। তাহলে আমরা সাইজেফটা তো লিখছি, আমরা হফম্যানটা যদি লিখি তাহলে দাঁড়াবে এরকম, এই জায়গায় এই আচ্ছা, তাহলে এটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট, এইটা মেজর, সাইজেফটা মেজর, আর হফম্যানটা হচ্ছে মাইনর। আচ্ছা তাহলে দেখো এই জায়গায় এটা তো মেজর, এটা বেশি পরিমাণে তৈরি হয়েছে, দেখো এটা আসলে অধিক প্রতিস্থাপিত, কেমন বুঝলা। দেখো আমরা ইথিনকে বলছিলাম আমরা আদর্শ ধরবো, তাহলে এই যে এখানে একটা কার্বন, এই যে এখানে একটা কার্বন, তাই তো। এইটুকু তো আমাদের এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন থাকলে ইথিন, এটার সাথে 2টা হাইড্রোজেন থাকলে ইথিন। বাট দেখো এই কার্বনে এক হাতে কিন্তু হাইড্রোজেন আছে, একটু ভালো করে তাকাও, তোমরা একটু ভালো করে তাকাও, দেখো এই কার্বনের 3টা হাত দেখা যাচ্ছে, 3 হাত দেখা যাচ্ছে, তার মানে এক হাতে কি আছে, হাইড্রোজেন আছে। তাহলে আমি যদি বলি যে এটা কত প্রতিস্থাপিত, দেখো এই কার্বনের এক হাতে হাইড্রোজেন, এক হাত কিন্তু প্রতিস্থাপন হয়ে গেছে,
আবার এই কার্বনের 2 হাতে প্রতিস্থাপন হয়ে গেছে, তার মানে এটা কত প্রতিস্থাপিত? 3 প্রতিস্থাপিত। কিন্তু এটা 3 প্রতিস্থাপিত, কারণ একটা হাইড্রোজেন আছে, জাস্ট ইথিনের একটা হাইড্রোজেন আছে, আর বাকি সবগুলো প্রতিস্থাপন হয়ে গেছে। যদি বলি এটা কত প্রতিস্থাপিত, দেখো এই যে আমাদের কার্বন, এই যে কার্বন, দেখো এই কার্বনের 3 হাত দেখা যাচ্ছে, তার মানে 1 হাতে হাইড্রোজেন আছে। এই কার্বনেরও 3 হাত দেখা যাচ্ছে, তার মানে 1 হাতে হাইড্রোজেন আছে। তাহলে এটা কত প্রতিস্থাপিত? হ্যাঁ, এটা কি দ্বি প্রতিস্থাপিত। এই যে একটা প্রতিস্থাপন হয়ে গেছে, এইদিকে আরও একটা প্রতিস্থাপন হয়ে গেছে, বুঝলা? ইথিনের সাথে তুলনা করা লাগবে। তাহলে এটা 3 প্রতিস্থাপিত, আর এটা কি দ্বি প্রতিস্থাপিত। কোনটা বেশি পরিমাণ তৈরি হয়েছে? যেটা 3 প্রতিস্থাপিত, এটা বেশি হয়েছে, এটা মেজর প্রোডাক্ট। ঠিক আছে, আসলে সাজিফ এটাই বলতে চাইছে যে সবসময় অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটা বেশি তৈরি হয়। এই কথার দ্বারা আসলে এটাই বুঝাইছে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো এবার আমরা ওই যে দ্বিতীয় প্রস্তুতিতে যাই।